দেখুন, এই সংখ্যাটাও 12 আর এই সংখ্যাটাও 12, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য সুবিশাল। এই পার্থক্যটা জানার আগে আমাদের আজকের এই পর্বের যে মূল বিষয় সেখানে আসা যাক। আজকের বিষয়ে আপনাদের বলবো বাজেট, যেটা ভারতবর্ষে প্রতি বছরই রুলিং পার্টি দিয়ে থাকে, কিন্তু এই বাজেটটা গত যতগুলো বাজেট হয়েছে তার থেকে একটু আলাদা নয়। তবুও এই বাজেটটাকে এবছরের সেরা বাজেট হিসেবে রুলিং পার্টির গভর্নমেন্টটা বারবার আখ্যা দিচ্ছে। কিন্তু বাজেট আসলে কি? ধরুন, আমার পরিবারে আমি ক টাকা আয় করি, মাসের শেষে একটা হিসেব নিকেশ রাখি যে পরবর্তী মাসে যে আমি আর্নিংটা করবো, সেই আর্নিংটা দিয়ে আমি কোন ক্ষেত্রে আমার এডুকেশনে ক টাকা দেবো, পরিবারের স্বাস্থ্যের ক্ষেত্রে ক টাকা দেবো এবং বাড়িঘর তৈরি করার জন্য ক টাকা ইনভেস্টমেন্ট করবো, এই সব কিছু মিলিয়ে আমরা একটা খরচা তৈরি করি, যেখানে আমরা কত টাকা ব্যয় করব তার একটা হিসেব নিকেশ আগে থেকেই পরিকল্পনা করে রাখি। এটাকে সাধারণত একটা পরিবারের বাজেট বলা যায়। কিন্তু এই ব্যাপারটা যখন একটা দেশের ক্ষেত্রে হয় তখন সেটাকে একটা সেন্ট্রাল বাজেট বলা হয়। এই বাজেটের ক্ষেত্রে আমাদের দেশ যেহেতু অনেকগুলো স্টেট মিলে তৈরি, সেই স্টেটগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে এডুকেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কত টাকা করে অ্যালট করা হবে সেইটা বিষয় নিয়ে কিন্তু বাজেট। এই বাজেটে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্যাক্স। আমরা যে সাধারণ যারা দেশের নাগরিক তারা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকি। সেটা আমাদের কোনো অ্যাসেট হোক বা আমাদের টাকা, সব ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে একটা না একটা পরিমাণ ট্যাক্স দিতেই হয়। এটা কিন্তু প্রতি বছরে দিতে হয়। এই প্রতি বছর যদি আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের পরিমাণটা যদি আমরা আজ থেকে 75-76 বছর থেকে স্বাধীনতার পর থেকে দেখি, তাহলে আস্তে 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 এটা বৃদ্ধি পেয়েছে এবং আজও পেয়ে চলেছে, আর আগামী তো বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তো এই বছরে যে বাজেটটা বিজেপি সরকারের নির্মলা সীতারামন যে বাজেটটা পেশ করলেন, সেটাও তার ব্যতিক্রম নয়। এইবারের বাজেটে মিডল ক্লাস, যারা আমরা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে পড়ছি, তারা কিছু পায়নি বললেই চলে। পেয়েছে কারা? যারা উচ্চবিত্ত, যারা কোটিপতি এবং যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, তারা হয়তো এই বাজেট থেকে উপকৃত হবেন। কিন্তু সব থেকে যারা উপকৃত হবেন তারা হচ্ছেন কোটিপতি, করোড়পতি যারা রয়েছেন, তারা এই ট্যাক্স থেকে মুক্তি পাবেন। তাদের কোটি কোটি টাকা থাকলেও তাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে না। অথচ আমার 1-2 লাখ টাকা থাকছে ব্যাংকে, অথচ আমার স্টক মার্কেটে হয়তো কিছু একটা শেয়ার কেনা আছে বা আমার হয়তো সোনাদানা আছে, এই সব কিছুর উপরে কিন্তু আমার ট্যাক্স দিতে হবে। অথচ যারা কোটি কোটি টাকার মালিক তাদেরকে ট্যাক্স দিতে হয় না। এবার আসি ফিরে, এই যে 12 আর এই যে 12, এই দুটোর সংখ্যা আমাদের কিছু সমান, কিন্তু এই যে বিজেপি সরকার, তার ক্ষেত্রে এটা সমান নয়। কেন বলছি? দেখুন, বাংলায় এবারে 12 জন মিনিস্টার পেয়েছে বিজেপি, বিহারেও ঠিক 12টা মিনিস্টারই পেয়েছে। কিন্তু বিহারকে এইবারে বিজেপি সরকার 26,000 কোটি টাকা বাজেট দিয়েছে ইমপ্রুভমেন্টের জন্য, তাদের অবস্থার পরিবর্তন করার জন্য। আর ঠিক সেই দিকেই বাংলাকে দিয়েছে মাত্র 6,000 কোটি টাকা, প্রায় বললেই চলে। তো এই যে বিভেদ, এটা নিয়ে কিন্তু ডিসকাশন হওয়া দরকার। দেখুন, একটা আন্ডার ডেভেলপ স্টেটের ক্ষেত্রে বাজেটটাকে বেশি হওয়া প্রয়োজন, এটা কিন্তু সকলেই জানি, কিন্তু এতটা হিউজ ডিফারেন্স হবে সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্রশ্ন উঠেই যায়। বাংলাও যে অনেক ক্ষেত্রে যে একটা বিশাল বড় ডেভেলপড স্টেট সেটা না, এখানেও পভার্টি আছে, এখানেও ডেভেলপমেন্টের অনেক স্কোপ আছে, যেখানে সরকারের অ্যাকচুয়ালি ফোকাস করা দরকার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বিহার, যেখানে প্রতি মাসে মাসে একটা করে বৃদ্ধ মিশে পড়ে, যেখানে রাস্তাঘাটের করুণ অবস্থা, যেখানে মানুষের করুণ অবস্থা, সেই ইমপ্রুভমেন্ট করা বাদ দিয়ে মানুষ, বিজেপি সরকার এই যে স্টেটকে এত টাকা দিচ্ছে, তার পরিবর্তনের যে সিচুয়েশন আসবে, এটা কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। অথচ বাংলা যেখানে পিছিয়ে, যেখানে চাকরি বাকরির অবস্থা নেই, যেখানে ইন্ডাস্ট্রি নেই, সেখানে সরকার একটু ইমপ্রুভমেন্টের জায়গা আনছে না। এটা কি মানা যায়? এবার বলি, বাজেট প্রতি বছরই সরকার একই নিয়মে পরিবর্তন করে। এবারের বাজেটে যে ট্যাক্স সিস্টেমটা আছে, সেখানে মধ্যবিত্তের জন্য কিছুই নেই, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা ছিল 50,000, সেটাকে বাড়িয়ে 75,000 করেছে, এতটুকুই। আর পেনশনে যেটা ছিল, সেটা ছিল আগে 15,000, এটাকে বাড়িয়ে এবারে 25,000 করা হয়েছে। এই দুটো জিনিস ছাড়া মিডল ক্লাস কিছু পায়নি বললেই চলে। আর যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য তো কিছু নেই। বাজেট বলে যে আসলে কিছু হয়, যেটা সাধারণ মানুষের জানা দরকার, দেশের কোন ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরে কত টাকা দেওয়া হচ্ছে, এডুকেশনের জন্য কত টাকা দেওয়া, শিক্ষা ব্যবস্থার জন্য কত টাকা দেওয়া হচ্ছে, রাস্তাঘাট তৈরির জন্য কত টাকা দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন আমরা সাধারণ জানিই না। আর জানবেই বা কি করে? এটা তো কোটিপতি করোড়পতি লোকেদের জন্য বিষয়, আমাদের তো সাধারণ বিষয় না। সরকার তো আমাদেরকে মাস গেলে বেতন দেবে না, আমাদের তো ঘুরিয়ে খেতেই হবে, তাই জন্য আমাদের মাথার ব্যাপারও নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, সরকার কোন ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করছে সেটা কিন্তু আমাদের থেকেই নেওয়া। আজকে আমরা জানি বা না জানি, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রে সরকারকে ট্যাক্স দিই। আমরা পেট্রোল কিনতে যাই, তাও সরকার আমাদেরকে ট্যাক্স নেই। আমরা জায়গা কিনি, তাও ট্যাক্স নেই। আমরা সবজি কিনি, তাও ট্যাক্স নেই। জামা যে পড়ি, তার জন্য সরকার ট্যাক্স নেই। আপনার টাকা ব্যাংকে আছে, তাও সরকার ট্যাক্স নেবে। আপনার টাকা আপনার ঘরে আছে, তাও সরকার ট্যাক্স নেবে। আপনি যা কিছু করবেন না কেন, সরকার আপনার কাছে ট্যাক্স নেবে। আর এই ট্যাক্সের টাকা দিয়ে
যারা কোটিপতি তাদের ঋণগুলো মুকুব হবে, আর যারা সাধারণ মানুষ তারা খেটে খেটে মরবে।